গণ অভ্যুত্থানের পরে সারা দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। ২০২৪ ইংরেজি তারিখে ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা তার প্রভুরাষ্ট্র ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং বিভিন্ন সময়ে অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে একের পর এক উস্কানি প্রদান ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনার ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে ঝটিকা মিছিল ও গণসংযোগ কর্মসূচি শুরু করেছে। এমনকি গ্রামগঞ্জে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে পুলিশের হাত থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিনিয়ে নিয়েছে। এমনকি আমরা দেখেছি যে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হরতাল, অবরোধ এবং বিভিন্ন নাশকতামূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দেশবাসী, ৮ আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের অপরাধীদের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি। যুগান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ৮ আগস্টের পর থেকে এখনো পর্যন্ত স্বৈরাচারের ৫৭২ জন দোষর জামিনে মুক্তি পেয়েছে। গণহত্যার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। এছাড়া গণ অভ্যুত্থানের পরে সারা দেশে কতজন আওয়ামী লীগের অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। প্রিয় দেশবাসী, গণ অভ্যুত্থানে প্রায় ২,০০০ মানুষ শহীদ হয়েছে। ৩০,০০০ আহত যোদ্ধারা ঠিক মতন চিকিৎসা পায়নি, যে কারণে তারা দেখবেন এর আগে পঙ্গু হাসপাতালের সামনে অবরোধ কর্মসূচি পালন করেছে এবং গত পরশুদিন তারা প্রধান উপদেষ্টার কার্যালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা সেটি তারা ঘেরাও করেছিল। আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামিদের গ্রেপ্তার জেলে ও দেশের বাইরে রেখে এই সরকার বিচার কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছে, যেটা আসলে ন্যায় বিচার পরিপন্থী। কোনোভাবেই আসামিদেরকে গ্রেপ্তার না করে জেলের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, কোনোভাবেই তাদেরকে ক্ষমা করার সুযোগ নাই। এই লক্ষ্যে আমাদের দাবিসমূহ গণহত্যার বিচার হতে হবে এবং পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ভারতে যে সকল আওয়ামী লীগের গণহত্যাকারী অপরাধীরা পালিয়ে রয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের ২ নম্বর দাবি হলো বিচার পূর্ব আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে। ৩ নম্বর, সারা দেশে চিরুনি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগের অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, তবে নিরপরাধ ও নিরীহ আওয়ামী সমর্থক ও নেতাকর্মীদের সাথে অন্যায় ও জুলুম করা যাবে না। পুলিশ, র্যাব ও বিজিবির যে সকল সদস্যরা গণহত্যায় জড়িত, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে
চাকরিচ্যুত করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। শহীদ ও আহতদের সঠিক তালিকা তৈরি করতে হবে, তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে এমনকি জাতীয় সংলাপে বলেছিলাম যে যারা শহীদ হয়েছে সেই পরিবারকে ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদেরকে ন্যূনতম 50 লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে যে সকল অন্যায় অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার করতে হবে। গুম, খুন, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। 14, 18 ও 24 সালের অবৈধ ও ডামি নির্বাচনের সাথে সম্পৃক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারগণ, ইসি কর্মকর্তা, সরকারি আমলা, ডিসিএসপি সহ যে সকল সরকারি কর্মকর্তারা হাসিনাকে ক্ষমতায় রেখেছিল অন্যায়ভাবে জনগণের সাথে জুলুম করার মাধ্যমে তাদেরকে জবাবদিহিতা এবং শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সমন্বয়ে রাজনৈতিক পরিষদ গঠন করতে হবে। প্রায় 6 মাসেও উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য ও জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভবপর হয়নি, যে কারণে এই অযোগ্য অথর্ব উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ও সংস্কার করতে হবে। আমরা এর আগেই বলেছি, বিপ্লবের পরে এইভাবে অযোগ্য অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে কোনোভাবেই উপদেষ্টা পরিষদ গঠন করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাড়াহুড়া করে যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ আমরা গঠন করতে পারিনি। তার মানে তার কাছে এখন সুযোগ এসেছে যারা অযোগ্য তাদেরকে সরিয়ে যোগ্য ব্যক্তিদের ইনক্লুশনের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে
আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।